আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম সীমাহীন ভালোবাসা গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সুইটি আমার বুকের মাঝে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। বাসার সামনে গিয়ে ওকে কোলে করে নিয়ে গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামতে পিচি দৌড়ে এসে বলল, দুলাভাই আপুর কি হয়েছে? আমি বললাম, কিছু হয় নাই পিচি, তোমার বোন গাড়িতে ঘুমিয়ে গিয়েছে, এই আর কি। এখন চলো আমরা ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিয়েছে। সুইটির বাবা বলল, কি হয়েছে আমার মেয়ের? ওকে এভাবে কোলে করে নিয়ে আসলে যে? আমি বললাম, কিছু হয় নাই আঙ্কেল, ও গাড়িতে বসে ঘুমিয়ে গিয়েছে, আপনারা থাকেন, ওকে আমি রুমে দিয়ে আসছি। আঙ্কেল বলল, ওকে ঘুম থেকে ডেকে তুলো। আমি বললাম, কিন্তু আঙ্কেল, ও তো ঘুমিয়ে গিয়েছে, এখন যদি ওকে ডেকে তুলি তাহলে আমাকে বকা দিবে না? আঙ্কেল বলল, বকা দিবে না, উল্টো আরও খুশি হবে, তুমি আগে ওকে ডেকে তুলো। আঙ্কেলের কথা শুনে আমি সোফায় বসে ছুটিকে ডাকতে লাগলাম। ছুটি ঘুম ঘুম চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, আমাকে এভাবে ডেকে তুলছো কেন? আমি বললাম, একটু দরকার আছে। এখন তোমার বাবা কি বলে মনোযোগ দিয়ে শুনো, পরে যত ইচ্ছা ঘুমাবে, কেউ তোমাকে না করবে না, ঠিক আছে? চুটির ঘুম ভাঙাতে দেখে আঙ্কেল বলতে শুরু করলো, আর কত তোমাদের কষ্ট দিব, আমরা এজন্য একটা ডিসিশন নিয়েছি, আগামী শুক্রবার তোমাদের বিয়ে, যাদের দাওয়াত দেওয়া দরকার তাদেরকে দাওয়াত দেওয়া হবে, আর এতে তো তোমাদের কোনো আপত্তি নাই? আঙ্কেলের মুখ থেকে এই কথা শোনার পর চুটি ঘুম একেবারে উধাও হয়ে গেল। ও খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তো তোমাদের কাছে এমন কিছু চেয়েছিলাম, আজকে আমি অনেক অনেক খুশি হয়েছি, আমার জীবনে শুধু একটাই চাওয়া আছে, সেটা হলো আপনাকে পাওয়া। আমি বললাম, এই তুমি এসব কি শুরু করছো? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, ছাড়ো বলছি। আর এমন কিছু হবে তো আমি আগে থেকে জানতাম, কারণ আমাদের ভালোবাসা তো খাঁটি ছিল, তোদের চেয়েও আমাদের ভালোবাসা খাঁটি। ছুটি একটু লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিয়ে উপরে চলে গেল। আমি ওর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসতে লাগলাম, পাগলে একটা মেয়ে, কখন যে কী করে সে নিজেও জানে না। এদিকে আঙ্কেল বলল, বাবা আমার কিন্তু একটাই মেয়ে, যদি তোমার কোনো আপত্তি না থাকে তো বলতে পারি। আমি বললাম, না না আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই, বলেন আপনি, শুধু আমার মতামত দিলেই হবে, সুইটির মতো একটা ভালো মেয়ে আমি কখনো হাতছাড়া করব না। আর এদিকে আম্মু বলল, না বাবা, আমার এখানে কোনো অমত নেই, আমি তো এই সিদ্ধান্তই নিয়েছি, ছেলে মেয়ে খুশি থাকলে আমরাও খুশি আছি, কি বলেন বেয়ান সাহেব? আম্মুর কথা শুনে আঙ্কেল হাসতে হাসতে বলল, আমিও তাই বলি। সবার সাথে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি সুইটির ফোনে গান ছেড়ে ইচ্ছে মতো নাচানাচি করছে। সুইটিকে দেখে বলছি, পাগলি মেয়ে, এত অল্প কারণে এত খুশি হয়ে গিয়েছে? আমি দরজার কাছে দাঁড়িয়ে ওর নাচ দেখতে লাগলাম। সুইটি আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, আমি একা একা নাচবো কেন? আর আপনি দেখবেন তা তো হবে না সাহেব, আপনাকেও নাচতে হবে। আমি বললাম, আমি পারবো না বাবা, তুমি তো জানো আমি নাচতে পারি না। সুইটি বলল, আপনাকে নাচতেই হবে, শুধু আমাকে সাহায্য করবেন, এতেই হবে। আমি সুইটির ফোনটা হাতে নিয়ে গান বন্ধ করে বললাম, হঠাৎ করে এতটা খুশি কেন ম্যাডাম? সুইটি বলল, আমার পাশে বসেন, সব কিছু বলছি। আমি বললাম, এখন বলেন এত খুশি কেন? সুইটি বলল, আচ্ছা আমাকে বিয়ে করবেন এতে আপনি খুশি হন নাই, নাকি আপনি মনে মনে আবার? আমি বললাম, চুপ করো, যে পর্যন্ত বলছো এতে অনেক হয়েছে, তুমি এতটা খুশি হয়েছো যার কারণে নাচানাচি করছো, কিন্তু আমি যে ভিতরে ভিতরে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। আমি তো এটাই চাইতাম, তোমাকে পাওয়ার আমার হাজারটা জন্মের ইচ্ছে, তুমি আমার এমনি একজন, যাকে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন। সুইটি বলল, বিয়ের পর আমি আপনাকে এভাবে ভালোবাসতে পারবো তো? আমার কেন জানি ভয় হচ্ছে। আমি বললাম, ধুর পাগলি, কিচ্ছু হবে না, এখন তো তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে যাবে, আমি যেখানে তুমি সেখানে। সুইটি বলল, আমাকে কোনো দিন মারবেন না তো? আমি বললাম, তোমাকে মারবো মানে? পাগল হয়েছো তুমি? যাকে এতটা ভালোবাসি তার গায়ে কিভাবে হাত তুলবো? সুইটি বলল, জানেন আমি ভাবতেও পারি নাই আপনাকে এত সহজে পেয়ে যাব। মানুষের বাবা মা কি নিষ্ঠুর হয়, আমার বাবা মা একটু নিষ্ঠুর হতে পারতো না? কই আমাদের মাঝে ভিলেন হয়ে দাঁড়াবে না? তা না, আমাদের তাড়াতাড়ি মিলে দিল। আমি বললাম, তোমার মনে খুশি রং লেগেছে তাই না? সুইটি বলল, না রং লাগবে কেন, আমি তো চাইছিলাম আমাদের মাঝে একটু ঝগড়া হবে, আমরা একজন আরেকজনের উপর অভিমান করব। সুইটি কথা বলা শেষ হতে ফোনটা টুং টুং করে বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে বলল, লাদেন আমি। এখন তুমি এক কাজ করো, তাড়াতাড়ি একটু অফিসে চলে আসো, গুরুত্বপূর্ণ একটা দরকার আছে। আমি বললাম, এখন আসতে হবে? ম্যাডাম বলল, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি কিছুক্ষণের ভিতরে রেডি হয়ে আসতেছি। ফোন কেটে দিতে সুইটি বলল, এখন আবার অফিসে যেতে হবে কেন? আমি বললাম, কি জানি, অফিসে কি দরকার আছে, যখন ইচ্ছা তখন অফিস থেকে বের হয়ে চলে আসি, এখন যদি না যায় তাহলে সমস্যা হবে,
তুমি থাকো কেমন, আমি আসতেছি। সুইটি আমার ঠোঁট দুটো ওর ঠোঁটের সাথে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, নিজের খেয়াল রাখবেন। এখন থেকে কিন্তু আপনি আমার হুবু হাসবেন। আপনার কিছু হলে কিন্তু আমি বাঁচবো না। আমি বললাম, যদি কোনো দিন তুমি বা আমি দুজনের থেকে একজন কোথাও হারিয়ে যায় বা উধাও হয়ে যায় তখন কি হবে, মেনে নিতে পারবে তো? সুইটি বলল, এমন কিছু হওয়ার আগে যেন আমার মরণ হয়ে যায়। তবে আপনি এমন কিছু বলছেন কেন স্যার? সামনের শুক্রবার আমাদের বিয়ে। এসব বলে কি এখন আমার মন খারাপ করতে চান? আমি বললাম, তাই তো। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। সবাইকে কিন্তু বিয়ের দাওয়াত দিতে হবে। আচ্ছা ঠিক আছে জানু। আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসের সামনে গিয়ে দেখি একজন মুরব্বী টাকার বিনিময়ে হাত থেকে ভবিষ্যৎবাণী করছে। আজও কি তাদের কথা বলা সত্যি হয় নাকি বা মিথ্যা? কেন জানি আমারও মন বলল আমিও একটু আমার হাতটা দেখাই না, আমার হাতে লেখা কি আছে। মুরব্বীর সামনে গিয়ে বললাম, চাচা আমার হাতটা একটু দেখে দিবেন। মুরব্বী আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল আর বলল, তুমি এই অফিসে চাকরি করো তাই তো? আমি বললাম, জি চাচা। চাচা বলল, আচ্ছা তোমার টাকা দিতে হবে না, তোমার হাতটা দাও। আমি চাচার দিকে আমার হাতটা এগিয়ে দিলাম। চাচা আমার হাতটা দেখে মুখটা কালো করে দিল আর বলল, কার জীবনে কখন যে কি হয় জায়গাটা উপরওয়ালাই ভালো জানে, আমরা তো শুধু অনুমান করে বলি। জানো তো বাবা, কাউকে এতটা ভালোবাসা ঠিক না। তুমি যদি তোমার পেটের চাইতে অধিক পরিমাণে খাবার খাও তাহলে তোমার সমস্যা হতে পারে। তবে আমিও তোমাদের ভালো কিছু চাই, বাকিটা উপরওয়ালার কাছে। আমি বললাম, কি বলতে চাইছেন চাচা, একটু বুঝিয়ে বলেন, আমার মাথায় ঢুকছে না আপনার কথা। চাচা বলল, একটা কথা জেনে রাখো, তোমার এই বিয়ে হবে না। তুমি যতটা চেষ্টা করো না কেন, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার থেকে তোমার কখনো বিয়ে হবে না। আর যেদিন তোমার বিয়ে হবার কথা সেদিন তুমি সব কিছু হারিয়ে একা হয়ে যাবে। আমি চাচার কথা শুনে রেগে বললাম, এটাই আপনার ভবিষ্যৎবাণী? কেন এসব বলে মানুষের টাকা নষ্ট করেন? ফালতু আমার সময়টা নষ্ট করলো। এই কথা বলে আমি অফিসের দিকে যেতে লাগলাম। পিছন থেকে মুরব্বী চাচা বলল, একদিনে ঠিকই আমার কথা বুঝবে। তুমি যে আমি কি বলেছিলাম, সেদিন হয়তো হাজার খোঁজো আমাকে পাবে না তুমি। মুরব্বীর কথা আমি আর কানে নিলাম না। ফালতু কথা বলে আমার সময় নষ্ট করে দিল। অফিসের ভিতরে ঢুকে আমি সরাসরি স্যারের কেবিনে চলে গেলাম। স্যার আমাকে দেখে বলল, এত দেরি হলো আসতে? আমি বললাম, এই রাস্তায় একটু জ্যাম ছিল স্যার। এখন বলেন আমাকে কি করতে হবে? স্যার বলল, একটু পর একটা মিটিং আছে, ওখানে তোমার সব কিছু উপস্থাপন করতে হবে। এই ফাইলটাতে সব কিছু রেডি করা আছে। আমি বললাম, স্যার এই অফিসে এত স্টাফ থাকার পর আমাকে কেন? আমি তো নতুন এসেছি, এত কিছু তো আমি জানি না। স্যার বলল, আমার মেয়ে আজকে আমার সাথে রাগ করেছে। আর আমি ভাবলাম তোমাকে এই অফিসের কেউ ভালো করে চিনে না, আর আমি জানি তুমি সব কিছু সামনে নিতে পারবে। আমি বললাম, কিন্তু স্যার? স্যার বলল, আমি তোমার মুখে কোনো কিছু শুনতে চাই না। যদি সমস্যা হয় তুলসী সাহায্য নেবে, ঠিক আছে? এখন যাও গিয়ে সব কিছু পরে রেডি করো। আর আমার বিশ্বাস আছে তোমার উপর, নিজের উপর ভরসা রাখো, সব কিছু পারবে তুমি। আমার মেয়ে তোমাকে অফিস থেকে বের করার পরেও আমি তোমাকে রাখছি, আশা করি আমাকে হতাশ করবে না। আমি বললাম, জি স্যার আমি চেষ্টা করব। আর একটা কথা ছিল, কিভাবে যে বলি আপনাকে? স্যার বলল, সামনের শুক্রবার তোমার আর সুইটির বিয়ে, তাই তো বলবে নাকি? আমি বললাম, আপনি কিভাবে জানেন স্যার? স্যার বলল, আমার বেস্ট ফ্রেন্ড আমার কাছ থেকে পরামর্শ নিয়ে এই বিয়ে ঠিক করেছে। এখন যাও গিয়ে তুমি তোমার কাজ করো, আমাকে এই বিষয়ে তোমার কিছু বলতে হবে না, ঠিক আছে? আমি আর কিছু না বলে স্যারের কেবিন থেকে বের হয়ে গেলাম। আমার ডেস্কে গিয়ে বসতে বন্যা বলল, তুই তো দেখি অফিসের জামাই, যখন মন চায় তখন আসা আবার চলে যাস। আমি বললাম, আমি তোরে কি বলছিলাম বেডি, এখন আমাকে একটু সাহায্য কর প্লিজ। বন্যা বলল, কি করতে হবে বলো আমাকে। বন্যার হাতে ফাইলটা দিয়ে বললাম, এখন মিটিংয়ে গিয়ে আমার উপস্থাপন করতে হবে, কিন্তু আমি কিভাবে কি করব তাই চিন্তা করতেছি। বন্যা বলল, আচ্ছা এই বিষয়, ঠিক আছে আমি তোরে বুঝিয়ে দিচ্ছি। বন্যার কাছ থেকে হালকা পাতলা মোটামুটি একটু বুঝে নিলাম। সব কিছু রেডি করে মিটিং রুমে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি পিয়া ম্যাডাম সহ আরও অনেকেই বসে আছে। পিয়া ম্যাডাম আমাকে এখান থেকে একটু অবাক হয়েছে, তবে ওনার উপর এত নজর দেওয়ার আমার ঠিক না। আমি বরং আমার মতোই কাজ করি। আমি আমার যতটা সম্ভব সবটা দিয়ে উপস্থাপন করলাম। মিটিং রুম থেকে বের হতে স্যার আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি সব কিছু পারবে, তোমাকে দিয়ে আমার বিশ্বাস ছিল। যাই হোক, অফিসের সবাই আমাকে এখন একটু একটু করে চিনে ফেললো। এক হাত দিয়ে বসে বসে টুকটাক কাজ করছি। তখন বন্যা বলল, হাতের এই অবস্থা হলো কিভাবে? আমি বললাম, তোর এত কিছু জেনে লাভ নাই, এখন তুই বসে বসে কাজ কর। আমি ম্যাডামের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে আসি। পিয়া ম্যাডামের কেবিনে ঢুকে দেখি উনি ওনার বয়ফ্রেন্ডের সাথে কোনো এক বিষয় নিয়ে কথা বলছে। ম্যাডামের বয়ফ্রেন্ড আমাকে দেখে রেগে বলল, তুই আমাদের অনুমতি ছাড়া এখানে ঢুকলি কিভাবে? তোর এত সাহস কে দিয়েছে? পিয়া ম্যাডাম বলল, এই তুমি এত রাগ দেখাচ্ছ কেন? হয়তো অফিসের কাজে সে এখানে এসেছে। আমি বললাম, তুমি ওর
বড় হয়ে কথা বলো না। শোনো, আমার পিয়ার দিকে দূরে থাকবে, নইলে দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। আচ্ছা পিয়া, তুমি থাকো, আমি গেলাম। এই কথা বলে পিয়া ম্যাডামের বয়ফ্রেন্ড বের হয়ে চলে গেল। আমি গিয়ে পিয়া ম্যাডামের সামনে বসলাম। পিয়া ম্যাডাম বলল, আমি তোরে কি বসতে বলছি? আমি বললাম, ধুর, এসব কথা ছাড়েন তো ম্যাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। পিয়া ম্যাডাম বলল, ভালো কথা হলে বলবি, ফালতু কথা কিন্তু একদম বলবি না। আমি বললাম, আচ্ছা, আপনি এই কালো পান্ডার সাথে সংসার করতে পারবেন? আমার তো মনে হয় পারবেন না। আর আপনাকে মাঝে আমি ভালোবাসা কোনো সিটে ফোটাও দেখলাম না। সংসার করতে পারবেন তো? পিয়া ম্যাডাম বলল, তুই যদি সুইটিকে বিয়ে করে সংসার করতে পারিস, আমি পারবো না কেন বল? আমি বললাম, আমার হিসেব আর আপনার হিসেব আলাদা। আপনি তো সবসময় রেগে থাকেন, আর আপনার বয়ফ্রেন্ড সবসময় রেগে থাকে। এভাবে ভালোবাসা হয় না কখনো। পিয়া ম্যাডাম বলল, তাহলে তুই কি বলতে চাস? আমি কি করব? আমি বললাম, আমার কথা শুনে রেগে যাবেন না তো? পিয়া ম্যাডাম বলল, তার আগে বল, আমার সাথে বন্ধুত্ব করবি? আমি বললাম, বাবা, যে মেয়েটা আমাকে দেখে পাত্তা দিত না, আমাকে বসতে ছেলে বলতো, তার সাথে আবার বন্ধুত্ব করতে চাইছে, বিষয়টা কি এটাই তো বুঝতে পারছি না। পিয়া ম্যাডাম বলল, বসতে ছেলের সাথে আমি বন্ধুত্ব করতে চাই, করবি? আমি বললাম, আপনার মতো এত বড়লোক ঘরের মেয়ে আমার মতো গরিব ছেলের সাথে বন্ধুত্ব করবে, এটা কি ঠিক হবে? পিয়া ম্যাডাম বলল, কি ঠিক আর কি ভুল এটা আমাকে তোর শেখাতে হবে না, যেটা বললাম সেটা উত্তর দে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, করা যায়, নো সমস্যা। পিয়া ম্যাডাম বলল, তোর কথা শুনে খুব খুশি হলাম, তবে তুই করেই বলবি সব সময়। আমি বললাম, আচ্ছা সে ঠিক আছে, আমি তুই করে বলি সব সময়। বন্ধু যেহেতু করে ফেললাম, তাহলে আমি তোর খারাপ কিছু চাইবো না, আমি একটা পরীক্ষা করতে চাই। পিয়া ম্যাডাম বলল, কি করি বল আমাকে। আমি বললাম, আমাদের অফিসের তুলসীর চরিত্র এতটাও ভালো না, একটু ভেজাল আছে ওর চরিত্রে। আমাকে ওর বাজে অফার দিয়েছিল, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। আমি তুলসীকে দিয়ে তোর বয়ফ্রেন্ডের পরীক্ষা করতে চাই। পিয়া ম্যাডাম বলল, আমি জানি আমার বয়ফ্রেন্ড কতটা ভালো। তার কথা শুনে আমি বললাম, তাহলে হয়ে যাক, আমি যা করব তুই শুধু তাকিয়ে দেখবি, কিছু বলবি না। পিয়া ম্যাডাম বলল, আচ্ছা ঠিক আছে। আমি আবার বললাম, আর একটা কথা, আমার বিয়ের খবর। পিয়া ম্যাডাম বলল, সুইটি আমাকে বলেছে, আগে শুনছি আমি, আমার ছোট বোন খুব ভালো মেয়ে। আমি বললাম, তোর মতো সবসময় ও রেগে থাকে না। পিয়া ম্যাডাম বলল, সুইটির বিয়ের পর তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক শেষ। আমি বললাম, মানে কি বলতে চাইতেছেন? তাহলে এখন কেন? পিয়া ম্যাডাম বলল, তোর বিয়ের পর সব কিছু বলবো, এখন বল আমাকে কি করতে হবে। আমি বললাম, তুলসীকে একটু ডেকে দেন, তাহলেই হবে। আমার কথা মতো পিয়া ম্যাডাম পিয়নকে ডেকে তাই বলল। পিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আবার বলল, তোর মতো যদি একটা জীবনসাথী পেতাম। আমি বললাম, আপনার কথা শুনে খুব হাসি পেল, তবে যাই হোক পাবেন, এই কালো পান্ডাকে ছেড়ে দেন, তাহলেই পাবেন। পিয়া ম্যাডাম বলল, একদম ওকে কালো পান্ডা বলবি না আমার সামনে। বন্যা এসে বলল, ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি? ম্যাডাম বন্যার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আসো। বন্যা কফির মগ হাতে নিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, ম্যাডাম একটা ফাইলে আপনার সাইন লাগতো, যদি একটু সাইনটা করে দিতেন। ম্যাডাম ফাইলটা হাতে নিয়ে দেখতে লাগলো। বন্যা আমার দিকে ইশারা করে বলল, ভালোই তো আড্ডা মারা হচ্ছে ম্যাডামের সাথে, দেখিস আবার প্রেম টেম করিস না। বন্যার দিকে চোখ লাল করে তাকিয়ে বললাম, আমার তো আর খাই দেয়ে কাজ নাই, কিন্তু তুই কফি নিয়ে এখানে ঢুকলি কেন? বন্যা আমার কথা শুনে ইচ্ছে করে আমার উপর কফিটা হেলে দিয়ে বলল, দেখো তো এটা ঠান্ডা কিনা গরম। আমি লাফ দিয়ে চেয়ার থেকে উঠে বললাম, এটা কোনো কাজ করলে তুই? আমার শরীর পুড়ে যাচ্ছে। পিয়া বলল, বন্যা তুমি ওর সাথে এমন করলে কেন? বেচারা শরীরের অবস্থা এমনিতেই খারাপ। বন্যা বলল, আসলে আমি সরি ম্যাডাম, ইচ্ছে করে তো এমন করি নাই, আমার হাত থেকে পড়ে গিয়েছিল, আমি কি করব বলেন? লাদেন সাহেব, আমি অনেক অনেক সরি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি শরীর থেকে শার্ট খুলে বললাম, সবসময় ফাজলামি কিন্তু ভালো লাগে না বন্যা, এক তো আমার হাত কেটে গেছে, তার উপর তুমি এটা কি করলে? বন্যা ওর ওড়না দিয়ে আমার শরীর মুছে দিতে লাগলো। ঠিক এই মুহূর্তে একটা ছেলে ভিতরে ঢুকলো, আর ভিতরে ঢুকে বলল, সরি, আমি হয়তো ভুল সময় এসে গিয়েছি। এই কথা বলে ছেলেটা আবার চলে গেল। পিয়া ম্যাডাম এবার দাঁড়িয়ে একটু জোরে বলল, এখানে এসব কি চলছে? আর বন্যা, আমি কিছু বলার আগে এখান থেকে চলে যাও বলছি, নইলে তোমার চাকরি তুমি হারাবে বলে দিলাম। বন্যা ম্যাডামের কথা শুনে সরি বলে কেবিন থেকে বের হয়ে গেল। বন্যা বের হয়ে যেতে পিয়া আমাকে বলতে লাগলো, তুই আসলে ফালতু একটা ছেলে, মন চাইবে তোরে যখন তখন চার তার সামনে শার্ট খুলে ফেলিস কেন? আমি বললাম, দেখেন ম্যাডাম, মুখ সামলে কথা বলেন, আর আমি তো ইচ্ছে করে শরীর থেকে শার্ট খুলে নাই, আসলে আপনার সাথে কথা বলার সমস্যা, কেন যে এখানে আসতে গেলাম, তোর থাকেন আপনি। পিয়া ম্যাডাম বলল, প্লিজ যাস না, আসলে আমার মাথায় গরম হলে আমি কি ছেলের কি বলে ফেলি আমি নিজেও জানি না। আমি বললাম, ভালো তো, এত জানতে হবে না, আমি আপনার রাগের জন্য আপনার সাথে কথা বলি না, আবার ফ্রেন্ডশিপ করে ভুল কাজ করে ফেললাম, সরি মাফ করে দিবেন। পিয়া বলল, তুই তো অন্তত জানিস আমার রাগ কতটুকু, আমি যা মন চা তাই করি, এই রাগের জন্য অনেকে আমার সাথে কথা বলে না, প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। আমি শার্টটা গায়ে দিয়ে আবার চেয়ারে বসে বললাম, যদি বলেন গরিবের বাচ্চা, আবার
বলেন বস্তির বলা তখন রাগ করব না। আমি অগ্রিম আপনাকে বলে দিচ্ছি যে দেখবেন এই রাগের জন্য আপনাকে খুব বড় বিপদে পড়তে হবে। এখনো সময় আছে, নিজের রাগকে কন্ট্রোল করেন। প্রিয়া বলল আমি চেষ্টা করি কিন্তু আমার ধারায় হয় না রে। আমি বললাম আজকে আমাকে বকা দিয়ে বা মেরে মাপ পেয়ে যাবেন, কিন্তু এই সেম কাজ যদি অন্য কারোর সাথে করেন তাহলে কিন্তু মাপ পাবেন না। আপনার সাথে যা ইচ্ছা তাই করবে, আপনি একটা মেয়ে। প্রিয়া বলল এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমি বললাম আচ্ছা ঠিক আছে। প্রিয়া বলে তবে একটা কথা মানতে হবে, তোর বডি দেখে যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যাবে, একদম মাস্ত একটা বডি, বস্তুর ছেলে হলেও কেমনি কি। আমি বললাম ধুর, আপনার সাথে আর কথাই বলবো না। আবার এই একই কথা। প্রিয়া বলল আচ্ছা বাবা সরি। আমি বললাম খালি শরীর দেখে আপনি তো আবার প্রেমে পড়েন নাই? প্রিয়া বলল আমার ঠেকা পড়ছে তোর প্রেমে পড়ার, আমার তো বয়ফ্রেন্ড নাই যে তোর প্রেমে পড়তে হবে। আমি বললাম থাক আর কিছু বলতে হবে না, মুখ দেখে আমি বাড়ি খবর বলতে পারি, তবে সামনের শুক্রবার আমার বিয়ে, সেখানে কিন্তু আপনি প্রধান অতিথি হিসেবে থাকতে হবে। প্রিয়া বলল একবার তুই আপনি কি 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 শুরু করছিস? আমি বল আমার মন চাই তাই বলবো, আপনার কোনো সমস্যা? প্রিয়া বলল শুধু ফালতু কিছু বলিস না তাহলেই হবে। এর মাঝে তুলসী দরজার সামনে দাঁড়িয়ে বলল ম্যাডাম আমি কি ভিতরে আসবো? প্রিয়া ম্যাডাম বলল ভিতরে আসো। তুলসী আমার পাশে বসে বলল জি ম্যাডাম বলেন, আমি শুনছি। প্রিয়া বলল লাদেন তুমি কি বলতে চাইছিলে এখন বলো। আমি বললাম আমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে, আপনার বয়ফ্রেন্ড, এখন আমি পরীক্ষা করব আর পরে যদি উল্টোপাল্টা কিছু হয় ধরবেন আমাকে। ম্যাডাম বলল তোরে কিছু করতে হবে না, আমি প্রমিস করছি। আমি বললাম সত্যি তো? তুলসী বলল কি নিয়ে কথা বলছেন ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রিয়া বলল এত বুঝতে হবে না, এখন লাদেন যা বলে তুমি তাই করবে, ঠিক আছে? আমি এবার তুলসী ভাবিকে বলতে লাগলাম আমার একটা কাজ করে দিতে হবে, পারবেন কিনা এটা বলেন। তুলসী বলে পারবো না মানে? তোমার জন্য তো আমি আমার জানটা দিয়ে দিব, বলো আমাকে কি করতে হবে? আমি বললাম ম্যাডামের বয়ফ্রেন্ডের চরিত্রে একটু পরীক্ষা করতে হবে, আমার সাথে যা করতে চেয়েছিলেন ওর সাথে সেম একটু করবেন, শুধু ব্যবধান এই জায়গায় যে ওকে একটা লিপ কিস করবেন, আর কিছু করতে হবে না। তুলসী বলল এই তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে তাই বলে ম্যাডামের বয়ফ্রেন্ডের সাথে এসব করবো? আমি পারবো না, ম্যাডাম আমাকে পরে ছেড়ে দিবেন নাকি? প্রিয়া বলল তুলসী যা বলো তুমি তাই করো, আমি তোমাকে কিছু বলবো না, আর এসব করতে আমি নিজেই বলছি। তুলসী বলল সত্যি তো ম্যাডাম, পরে আমাকে কিছু করবেন না তো? আমি বললাম আচ্ছা এখন এসব কথা বাদ দে ম্যাডাম, আপনি আপনার বয়ফ্রেন্ডকে কল দেন। আর তুলসী আমি তোমার পক্ষে আছি, তোমার কিছু হবে না আমি বলছি তো। তুলসী আচ্ছা বলল, ওকে কল দিয়ে এই অফিসে নিয়ে আসেন আর আপনারা কেবিন থেকে বের হয়ে যাবেন, বাকিটা আমি দেখতেছি। তুলসীর করা মতো ম্যাডাম তাই করলো। আমি আর প্রিয়া ম্যাডাম কেবিন থেকে বের হয়ে গেলাম। তুলসী একা একা বসে আছে। একটু পর ম্যাডামের কথা মতো ম্যাডামের বয়ফ্রেন্ড চলে এলো আর উনি এসে প্রিয়া ম্যাডামের কেবিনে চলে গেল। প্রিয়া ম্যাডামকে না পেয়ে উনি চলে আসবেন ঠিক তখন তুলসী ভাবি ওনাকে আটকে ধরলো। আর তুলসী ভাবি কি করতে পারে এটা তো আপনি ভালো করে জানেন। একটু পর ম্যাডামের বয়ফ্রেন্ড পটিয়ে তুলসী ভাবি লিপ কিস করে দিল আর প্রিয়া ম্যাডাম রেগে তখনই ভিতর থেকে চলে এলো। আমি আর ওনাদের চোখা দিতে চাই না, আমার যতটুকু করা দরকার ছিল আমি ততটুকু করেছি। আমি আমার ডেস্কে গিয়ে বসতেই বন্যা বলল কি খবর তোর, শরীর ঠিক আছে তো? আমি বললাম চুপ কর, তুই কোনো কথা বলবি না, আমার শরীর এখনো জ্বলতেছে, এটা কেন করলি তুই? আমার কি তোর সাথে কোন শত্রুতা আছে বল? বন্যা বলল আসলে তখনের জন্য সরি, ভাবছিলাম তোর সাথে একটু মজা করব, কিন্তু আমি নিজেও বুঝতে পারি নাই তোর সাথে। আমি বললাম থাক বাদ দে, আমি কিছু মনে করি নাই। এখন শোন আমি কি বলি, সামনে শুক্রবারে আমার বিয়ে, যাবি কিন্তু? তুলসী বলল কি বলিস, তোর বিয়ে আর আমি যাবো না? বিয়ের কার্ড কই? আমি বললাম পাবি, চিন্তা করিস না। প্রিয়া ম্যাডামের কেবিনেট থেকে তুলসী বের হয়ে আমার সামনে এসে বলল এটা না করলেও পারতেন, ম্যাডাম এখন কান্না করছে। আমি তো আগে থেকে জানতাম এই ছেলের চরিত্রের সমস্যা আছে, সবাই কি আর আপনার মতো হতে পারে? তুলসীর কথা শুনে আমি ম্যাডামের কেবিনে থেকে যেতে লাগলাম। কেন যে আমি এই কাজ করতে গেলাম, অযথা ওনার মন খারাপ হয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে দেখে উনি বসে বসে কান্না করছেন। আমি ভিতরে গিয়ে ওনার সামনে দাঁড়িয়ে বললাম ম্যাডাম আমি তো শুধু আপনার জন্য এই কাজ করেছি, তবে ম্যাডাম কান্না করবেন না প্লিজ, ওর মতো কত ছেলেই পাবেন আপনি। ম্যাডাম বলল তোর কাছে অনুরোধ করে বলছি, আমাকে এখন বিরক্ত করিস না প্লিজ, এখান থেকে চলে যা। আমি বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি ম্যাডাম, তবে এখন এই কালো পান্ডা থেকে
দূরে দূরে থাকবেন। চরিত্র হলো মানুষের আসল জিনিস। ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে গেলাম। দেখতে দেখতে আজকে শুক্রবার চলে এলো। অফিসের সবাইকে বিয়ের কার্ড দেওয়া হয়েছে। এক এক করে সবাই আসতে লাগলো। আমিও ঘুরে ঘুরে দেখতে লাগলাম কে কে এসেছে। হঠাৎ ভিড়ের ভিতরে নজর গেল আমার পিয়া ম্যাডামের উপর। আজ এই প্রথম উনি শাড়ি পরে এসেছেন। খুব সুন্দর লাগছে ওনাকে। আমি ধীরে ধীরে পিয়া ম্যাডামের সামনে চলে গেলাম। আমাকে দেখে পিয়া ম্যাডাম বলল, কিরে তোর না আজকে বিয়ে, তাহলে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি বললাম বিয়ে তো পরে, এখন ঘুরে ঘুরে দেখছি কে কে এসেছে। তবে সত্যি কথা বলতে ম্যাডাম, আপনাকে খুব সুন্দর লাগতেছে। ম্যাডাম বলল, ধন্যবাদ। আর কখনো শাড়ি পরি নাই, আম্মু পরিয়ে দিয়েছে। আমাকে ভালো লাগছে না বল? আমি বললাম অনেক অনেক সুন্দর লাগতেছে ম্যাডাম। আচ্ছা ওই কালো পান্ডা কোথায় ম্যাডাম? ওকে তো দেখছি না আমি। একা একা কেন আসলেন? ওকে নিয়ে আসতেন। ম্যাডাম বলল, আরে ধুর ছাড় এই কথা, তোরে অনেক ধন্যবাদ জানাই। তোর জন্য আমি নতুন জীবন পেয়েছি। এতদিন তো অন্ধকারে ডুবেছিলাম, কাজ করতে করতে অন্ধ হয়ে গিয়েছিলাম। এদিকে পিচ্চি এসে বলে, দুলাভাই দুলাভাই, আপু আপনাকে ডাকছে, তাড়াতাড়ি যান। পিচ্চিকে কুলে নিয়ে বললাম, আচ্ছা পিয়া তাহলে আমি গেলাম, দোয়া করিস আমার জন্য। পিয়া বলল, হুঁ অবশ্যই, বলতে হবে না তোর, তোর জন্য অবশ্যই সবসময় দোয়া করি। এখন যা গিয়ে রেডি হয়ে নে। পিচ্চিকে কুলে নিয়ে আমি ছুটি রুমে চলে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম আমার লাল শাড়ি পরে বসে আছেন। আমাকে এই অবস্থায় দেখে বলল, এই তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এখন এই অবস্থায় আছো কেন? যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। পিচ্চিকে 10 টাকায় একটা নোট দিয়ে বললাম, যাও গিয়ে চকলেট কিনে খাই। পিচ্চি যেতে আমি ছুটিকে জড়িয়ে ধরে বললাম, বাবু বিশ্বাস করো, তোমাকে যে কতটা সুন্দর লাগতেছে বলার বাইরে। আমি তো তোমাকে দেখে একেবারে পাগল হয়ে গিয়েছি। একদম পরের মতো, চাইতেও তোমাকে অনেক অনেক সুন্দর লাগতেছে। সুইটি বলল, হয়েছে আর বলতে হবে না, এখন ছাড়েন আমাকে আর তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নেন। আমি বললাম, জান সুইটি, তোমাকে বিয়ে করা আমার একটা স্বপ্ন, ভাবি না এটা বাস্তব হয়ে যাবে। অনেক অনেক ভালোবাসি তোমাকে। সুইটি বলল, প্লিজ আপনি কান্না করবেন না। এমন এক সুখের দিনে যদি আপনি কান্না করেন তাহলে আপনাকে বিয়ে করেও শান্তি পাবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, গিয়ে রেডি হয়ে আসি। সুইটি বলল, আমি যদি আপনাকে সাজিয়ে দেই তাহলে আপনার কি কোনো আপত্তি আছে? আমি বললাম, আমি তো আরও অনেক খুশি সুইটি, চলো আমার রুমে। সুইটিকে নিয়ে আমার রুমে চলে গেলাম। আমাদের দেখে আম্মু রুম থেকে বের হয়ে গেল। সুইটি নিজ হাতে আমাকে সাজিয়ে দিল। আমরা আয়নার সামনে গিয়ে কতগুলো পিক তুললাম। এর মাঝে আঙ্কেল বাইরে থেকে বলল, কিরে কই তোরা, তোদের কি হয়েছে নাকি? সুইটির বাবা বলল, তুমি যাও, আমরা রেডি হয়ে আসতেছি। সুইটির হাত ধরে বললাম, চলো তো বেবি, আমরা গিয়ে শুভ কাজটা সেরে আসি। রুম থেকে বের হতে আম্মু বলল, বাবা একটু আমার সাথে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি সুইটির হাত ছাড়িয়ে বললাম, সুইটি তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি আম্মুর সাথে কথা বলে আসছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি রুমে গেলাম, তুমি আম্মুর সাথে কথা বলো। আম্মু আমাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল আর বলল, বাবা আমার শরীরটা ভালো লাগছে না, আমার কেন জানি মনে হচ্ছে তোর সাথে কিছু একটা হতে চলছে। বাবা এই বিয়ে হবে তো? আমি বললাম, আহা আম্মু, এই নিয়ে তুমি চিন্তা করো না, আর বিয়ে হবে না কেন? ওকে তো আমি কম ভালোবাসি, কিন্তু হবে না, চলো আমার সাথে। আম্মা বলো, তাও বাবা আমার কেমন জানি লাগতেছে। আমি বললাম, আম্মু আজকে একটা শুভ কাজ করতে যাচ্ছি, যদি তুমি এই কথা বলো তাহলে আমার মন খারাপ হয়ে যাবে, এখন চলো আমার সাথে। আম্মুকে নিয়ে রুম থেকে বের হলাম। এদিকে সুইটি আগে থেকেই বিয়ের পিড়িতে বসে আছে। আমিও গিয়ে সুইটির পাশে বসলাম। সবাই আমাদের পিক তুলতে লাগলো। পিয়া ম্যাডাম সুইটির পাশে বসে বলল, আমার ছোট বোনটাকে দেখতে পুরীর মতো লাগতেছে। সুইটি বলল, অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। এর মাঝে কাজে চলে আসলো। কাজীকে আঙ্কেল অনুমতি দিল যে আমাদের বিয়ে পড়ানোর জন্য। কাজে ধীরে ধীরে সব কিছু লিখতে শুরু করলো। সব কিছু শেষ করে আমাকে কবুল বলতে বলল। সুইটির দিকে তাকাতে সুইটি আমার হাত ধরে বলল, তাড়াতাড়ি কবুল বলো না কেন, এত অপেক্ষা করা ভালো না। সুইটির কথা শুনে আমি 3 বার কবুল বলে দিলাম। আর ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ ভেসে আসলো, সুইটি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছি? তুমি না আমাকে কথা দিয়েছিলে যদি বিয়ে করতে হয় আমাকে করবে, তাহলে আজকে কেন অন্য কাউকে বিয়ে করছো? আজকে যদি তুমি এই ছেলেকে বিয়ে করো তাহলে আমার কি হবে? আমি যে এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার জন্য আমি 15টা বছর অপেক্ষা করেছি, আর তুমি এটা করতে পারলে? এই কথা শুনে সুইটি আমার হাত ছেড়ে দিল। ও দাঁড়িয়ে সামনে একটা দৌড় দিল। ভিড় ঠেলে একটা ছেলেকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, এতদিন পর তুমি কেন ফিরে এলে? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি হতাশ হয়ে গিয়েছি, কেন তুমি ফিরে এসেছো? সুইটিকে অন্য কারো বুকের মাঝে জড়িয়ে ধরতে দেখে আমার কেমন যেন করতে লাগলো।
যে মেয়েটা আমাকে এতটা ভালোবাসে আজকে সে অন্য কাউকে জড়িয়ে ধরে এই কথা বলছে কেন কেন? সুইটি ছেলেটার হাত ধরে আমার সামনে এসে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার ছোটোবেলার ভালোবাসা ফিরে এসেছে, ওকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আমি এবার বিয়ের পিড়ে থেকে দাঁড়িয়ে ছুরির সামনে গিয়ে বললাম, জানি তুমি মিথ্যা বলছো, আমাকে নিয়ে মজা করছো, তাই তো? অনেক হয়েছে, এখন চলো তাড়াতাড়ি কবুল বলো। সুইটি বলল, বিশ্বাস করো আমি তোমাকে বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলছি না, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু আমি যে ছোটোবেলায় ওই কথা দিয়েছি বিয়ে করবো ওকেই, আমি ভাবছিলাম সুমন হয়তো হারিয়ে গিয়েছে, এই জন্য আমি তোমার সাথে প্রেম করেছি, কিন্তু কে জানতো আবার ফিরে আসবে। আমি সুইটির হাত ধরে কান্না করতে করতে বললাম, কেন এমন করছো তুমি? তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, এমন করলে আমি মরে যাব। সুইটি বলল, আমার কিছু করার নেই, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি বললাম, আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সুইটি চোখে পানি ছেড়ে দিয়ে বলল, আমি কি আপনাকে কম ভালোবাসি? কিন্তু ওকে আমি কথা দিয়েছি, আমি পারবো না স্যার, আমি পারবো না। সুইটির পায়ের কাছে পড়ে বললাম, প্লিজ সুইটি প্লিজ, আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইতেছি, এক মুঠো ভালোবাসা ভিক্ষা দাও আমাকে। আমি আজকে ভালোবাসার ব্যথায় বেহত হয়ে তোমার পায়ে পড়লাম, আমাকে ফিরিয়ে দিও না তুমি। সুইটি নিচে বসে আমার হাত ধরে বলল, আমি পারবো না, আমাকে মাফ করে দিন। আমি বললাম, কেন এমনটা করলে সুইটি? আমি কি দোষ ছিল? আমি কি তোমাকে ভালোবাসতাম না? সুইটি বলল, স্যার আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার, আমি কেন আপনার প্রেমে পড়েছি, আমাকে মেরে ফেলেন স্যার, আমি এখন অসহায়, আমি পারবো না আপনাকে বিয়ে করতে। এই ছেলের সাথে ছোট থেকে আমার বিয়ে ঠিক ছিল, আমার বাবা মা ওকে কথা দিয়েছিল, আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না। ও এই পৃথিবীতে বাবা মা বলতে কেউ নেই, শুধু আমি আছি। ছোটোবেলায় ও পালিয়ে গিয়েছে, এখন আবার ফিরে এসেছে, আমি এখন ওকে কিভাবে ফিরিয়ে দেবো বলো? আমি এবার ছেলেটার সামনে গিয়ে হাত জোর করে বললাম, আমার যা টাকা পয়সা আছে সব টাকা তোমাকে দিয়ে দিব, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে তোমার কাছে এনে দিব। ভাই সুইটিকে আমার কাছে দিয়ে দাও, আমি তোমার কাছ থেকে জোর করে ভিক্ষা চাইতেছি, প্লিজ ভাই প্লিজ। ছেলেটা আমাকে সরিয়ে দিয়ে বলল, দেখো আমাদের মাঝে তুই কোনো ঝামেলা করিস না, আর আমি এতদিন ছিলাম না, আর তুই এই পিচি মেয়েটাকে বুলিয়ে বালিয়ে পটিয়ে নিলি, এখন আমি চলে আসছি, আর পারবি না। সুইটির দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে কান্না করছে, কোনো কথা বলছে না। আমি বললাম, কেন সুইটি কেন, কেন আমার সাথে এমন করলে? আমি কি অপরাধ করছি তোমার কাছে? আমার ভালোবাসা কি সত্যি ছিল না? তোমার জন্য আমি আমার জীবনটা পর্যন্ত হাসতে হাতে দিতে রাজি ছিলাম, আজকে কেন তুমি আমার সাথে এমনটা করলে? তুমি জানতে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমাকে ভালোবাসা শিখিয়েছো, আজকে হাসতে শিখিয়েছো, আজকে সেই তুমি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছ? আমাকে মার কাট যাই করো, আর তারপরও আমাকে ছেড়ে দিও না, আমি তোমার ভালোবাসা অভাবে মরে যাই, আমার কথার একটু চিন্তা করো সুইটি। সুইটি মাথা নিচু করে শুধু কান্না করছে, কোনো কথা বলছে না। ও যে আমাকে এভাবে নিরাশ করবে এটা জানতাম না। আমি কারো কাছে কোনো ভরসা না পেয়ে শেষে আঙ্কেলের কাছে চলে গেলাম। আঙ্কেলের হাত ধরে বললাম, এর থেকে যদি আমাকে জ্যান্ত মেরে ফেলতেন তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না। আমি আপনার মেয়েকে ছাড়া কীভাবে বাঁচবো বলেন? আমাকে যা করতে বলেন আমি তাই করব, দরকার হলে সারা জীবন আমি আপনার বাসায় কাজ করব, তাও ওকে আমার কাছ থেকে বিয়ে দেন প্লিজ আঙ্কেল প্লিজ। আমি এই খালি দেহটা নিয়ে কীভাবে বাঁচবো বলেন? আমার প্রাণ সব কিছু আমি ওকে দিয়ে দিয়েছি, আমি জানি না কিভাবে অনুরোধ করলে আপনার মেয়ে আমার হাতে দিবেন, জানলে আমি সেভাবেই করতাম। আঙ্কেল বলল, বাবা আমার কাছে অনুরোধ করবে না, এখানে আমার কিছু করার নেই, তোমার থেকে এই ছেলের অধিকার বেশি আমার উপর, এখন আমি কিভাবে বলবো আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব? আমার কিছু করার নেই বাবা, আমাকে মাফ করে দাও। আঙ্কেলের কথা শুনে আমি নিচে বসে গেলাম, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, মনকে আজকে বোঝাতে পারছি না, যাকে এতটা ভালোবাসে সে অন্য কারো হয়ে গেল। আম্মু আমার হাত ধরে বলল, বাবা কান্না করিস না, আমি তোরে আগেই বলছিলাম বড় লোকদের বিশ্বাস করা যায় না। আমি বললাম, আম্মা কাউকে ভালোবাসা কি সত্যি অনেক বড় অপরাধ? আমি তো ওকে এখানে পড়াতে এসেছিলাম, আমাকে ও ভালোবাসতে শিখিয়েছে, ও সবসময় বলেছে আমার পাশে থাকবে, আমাকে ছেড়ে যাবে না, তাহলে আজকে কেন এমন করলো? ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, আজকে সেগুলো এভাবে শেষ হয়ে গেল। ওকে একবার জিজ্ঞাসা করো আমার কি অপরাধ ছিল, কেন আমার সাথে এমন করলো? আম্মা ওকে না পেলে আমি মরে যাব। সুইটিকে এতটা পরিমাণে ভালোবেসে ফেলেছি যে ওকে ছাড়া আমার বাঁচা সম্ভব না, প্লিজ আম্মা ওকে বলো না। পিয়া ম্যাডাম আমার কান্না দেখে ছুটির সামনে গিয়ে বলল, আমি তোরে আগেই না করছিলাম কিন্তু আমার কথা শুনলি না, তাহলে এই ছেলেটা জীবন নিয়ে কেন খেলা করছিস? তুই নিজ চোখে দেখলি তোরে কতটা ভালোবেসে, তাহলে কেন এমন করলি? এই বেচারা তো কোনো দোষ নাই, সব দোষ তোর, তুই ওকে ভালোবাসা শিখিয়ে এখন দূরে সরে যাবি, এমনটা করে কী লাভ তোর সুইটি? একটা ছেলের জীবন নিয়ে এভাবে খেলা করার কোনো মানে আছে? দেখ ও কিভাবে কান্না করছে, ওর কান্না দেখে আমার নিজের এখন খারাপ লাগতেছে। একটা ছেলে
ছেলে এত সহজে কান্না করে না, যদি কান্না করে তাহলে সেটা নীরবে। আজকে ও সবার সামনে এভাবে অসহায় হয়ে কান্না করছে শুধু তোর জন্য। বিশ্বাস কর, ও চাইতে তুই বেটা কাউকে পাবি না। সুইটি পিয়ার হাত ধরে বলল, আপু এখানে আমি কি করব বলেন? আমি কি ওকে কম ভালোবাসি? নিজের জীবনে চাইতে ওকে আমি বেশি ভালোবাসি, কিন্তু এই ছেলেকে যে আমি কথা দিয়েছি আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না। আমি সুইটির কথা শুনে দাঁড়িয়ে বললাম, তোমাকে ভালোবাসি হারিয়ে ফেলার জন্য নয়, তবে এটা কথা কি জানো, তোমাকে কাঁদিয়ে তুমি যদি সুখ পাও তাহলে যাও, আমি ছেড়ে দিলাম। যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে একদিন তুমি ফিরে আসবে, আর সেদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি যদি সত্যি সত্যি মারা যাই তুমি সুখ পাবে তো? এই বলেছিলাম না তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমি তোমাকে হারাতে পারবো না সুইটি, আমার হাতে একটু বিষ এনে দাও, আমি খেয়ে মরে যাই। এরপরও আমি তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। আমার ভালোবাসা মিথ্যা ছিল না, প্লিজ প্লিজ আমাকে একটু বিষ এনে দাও, আমি খেয়ে মারা যাব। পিয়া আমাকে ধরে বলল, প্লিজ শান্ত হ তুই, ওর মতো মেয়ে এই পৃথিবীতে কত আছে, ছেড়ে দে ওকে। আমি বললাম, পিয়া এই কথা বলিস না আমাকে, এই পৃথিবীতে শত শত মেয়ে থাকতে পারে, কিন্তু আমাকে শুধু ওকে ভালো লাগে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই আমাকে একটু বিষ এনে দে, আমি খেয়ে মারা যাই। এরপরে ওকে আমি অন্য কারো হতে দেখতে পারবো না, আমার জন্য এইটুকু কর প্লিজ। পিয়া বলল, প্লিজ তুই কোনো পাগলামো করিস না, মারা গেলে কি হবে, আমি তোর ওর চাইতে ভালো মেয়ে এনে দিব। আমি বললাম, আমার ভালো মেয়ে দরকার নাই, ও যদি বাজারে সব থেকে নষ্ট মেয়ে হতো এরপর আমি ওকে চাইতাম, ওকে ভালোবাসি আমি, আমার কাছে সবসময় ও পবিত্র, ওটা বোঝে না কেন, ওকে ছাড়া আমি আমার জীবন অচল। কান্না করতে করতে আবার নিচে বসে গেলাম, চোখ দিয়ে আর যেন পানি বের হতে চাইছে না। কান্না করতে করতে চোখের পানি সব যেন শেষ হয়ে গিয়েছে, চোখগুলো টপ টপ করছে। যদি চোখ দিয়ে রক্ত বের হতো তাহলে আরও ভালো হতো। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।